সেনাবাহিনীতে র এর মাস্টারমাইন্ড ছিলেন জেনারেল মুজিব। এবং সর্বশেষ জানাবো সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীতে র এর মাস্টারমাইন্ড ছিলেন জেনারেল মুজিব। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। একসময় শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন দেশের সামরিক কাঠামোর কেন্দ্রে। সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পদে থেকে তিনি শুধু সামরিক ঘাঁটির কৌশলগত শক্তি ও দুর্বলতার খবরই জানতেন না, বরং অপারেশনাল নিয়ন্ত্রণও ছিল তার হাতে। আর এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক ছায়া নেটওয়ার্ক, যা কাজ করছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে। তদন্ত সূত্রে জানা যায়, জেনারেল মুজিব ও শেখ হাসিনার উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক যৌথভাবে সেনা ও পুলিশ বাহিনীর রয়ের অনুপ্রবেশ ঘটান। বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার স্কট লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর উন্মোচিত হয় পুরো চক্রের চিত্র। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি পুলিশ, র্যাব, এএসএফ সর্বত্রই বসানো হয়েছিল রয়ের ঘনিষ্ঠ কর্মকর্তাদের। 14 আগস্ট আলতাফের গ্রেফতারের পর অদ্ভুতভাবে মুজিব ও ময়মনসিংহে বদলি হন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরের দিন 6 আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীতে যোগ দেন। সরকার নেই, দেশের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে। এভাবেই তিনি সামরিক শাসনের সূচনা করতে চেয়েছিলেন। এই কুপ্রচেষ্টায় তার সঙ্গে যুক্ত ছিলেন প্রভাবশালী কয়েকজন সাবেক ও কর্মরত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত জেনারেল হামিদুল হক, এনএসআইডিসি মোহাম্মদ হোসেন আল মুর্শেদ, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, তাবরিজ শাম চৌধুরী, মোহাম্মদ শাহিনুল হক ও সাইফুল আলম। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর পদক্ষেপে এই অভ্যুত্থান ভেস্তে যায়। দুর্নীতির দিক থেকেও মুজিবের সাম্রাজ্য ছিল বিশাল। দুদকের তথ্যে মুজিব ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে রয়েছে ঢাকায় 34টি ব্যাংক হিসাব, 2টি বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাচলে 10টি প্লট, 20 বিঘা জমি, নিউ ইয়র্কে 2টি অ্যাপার্টমেন্ট। শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ ও গাড়ি নেওয়া হয়েছিল তার নিত্যদিনের রুটিন। ব্যারিস্টার সোয়ার হোসেনের হিসেবে এই দুর্নীতির পরিমাণ দাঁড়ায় 2100 কোটি টাকা। বর্তমানে মুজিব রয়েছেন দিল্লিতে, তার সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ও সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল। তাদের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো। নিরাপত্তা সূত্র জানায়, দেশের সাম্প্রতিক নানা নাশকতার সঙ্গে তাদের চোখ সূত্র রয়েছে। এবার প্রশ্ন হলো, একজন জেনারেল কিভাবে সেনাবাহিনীর ভিতরে রয়ের শাখা অফিস বসিয়ে দিলেন? কিভাবে স্বাধীন সার্বভৌম দেশের পতাকা ধীরে ধীরে অন্যের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলেন? যদি এমন রাষ্ট্রদ্রোহীকে বিচারহীনভাবে অব্যাহতি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ষড়যন্ত্র কতটা ঠেকাতে পারবে দেশের সরকার, সে নিয়ে প্রশ্ন রয়ে যায়। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থা এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এ অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ ও নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই। 1996 সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয়। তারই পুনরাবৃত্তি আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরও জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন 11 জন সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো না হলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে।
2014 ও 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে, কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা করা সহজ হবে না, কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছেন। তার কিছু কিছু আলামত দৃশ্যমান হচ্ছে। গণঅভ্যুত্থানের পর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদের নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী এবং সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায় 2024 সালের 5 আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন, বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এরা ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছেন। অন্যদিকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম। এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে, অথচ এরা পেশাদার কর্মকর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত। অবসরপ্রাপ্ত সচিব, অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM আব্দুল সাত্তার শুক্রবার ব্যায়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ব্যাচমেট ও বন্ধু মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিব ফোন করলে ফোন ধরবেন না। তারা ফ্যাসিস্ট আমলের অপকর্মের হোতা আমলাদের অপসারণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বিগত 17 বছরের বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তাদের যথোপযুক্ত পদায়ন এবং পদোন্নতির উদ্যোগ নিচ্ছেন না। এটা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর। এরা এখনও অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি। এরা দুর্নীতি পরায়ণ এবং সুযোগ বুঝে এখনও দুর্নীতি করছেন। এরা কোন সময়ে যে কি করে বসেন তা বলা মুশকিল। তাই চিহ্নিত এই কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। নাম প্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত গুরুত্বপূর্ণ একজন সচিব দুঃখ প্রকাশ করে বলেন, HT ইমাম ও মহিউদ্দিন খান আলমগীর প্রশাসন আওয়ামীকরণের যে সংস্কৃতি তৈরি করে গেছেন, বিগত শেখ হাসিনার আমলে তা আরও ব্যাপকতা লাভ করে। সচিবালয় যে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র, সেই বিষয়টি মানুষ ভুলে যায়। সচিবালয় অনেকটা দলীয় কার্যালয়ের মতো হয়ে পড়েছিল। 15 বছরের সেই প্রশাসন, বিগত আমলের প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় তখন সচিবালয় পরিণত হয়েছিল আওয়ামী লীগের কার্যালয়ে। 2009 থেকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত প্রশাসনে এমন একটি রেওয়াজ তৈরি হয় যার ফলে ক্যাডার সার্ভিস দীর্ঘদিনের পেশাদারিত্ব হারায়। ওই সময় দেখা গেছে পদোন্নতির পর দল বেঁধে 32 নম্বরে এবং টুঙ্গি পাড়ায় গিয়ে কর্মকর্তারা শেখ মুজিবের কবরে ফুল দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তারা সোশ্যাল মিডিয়া, টিভি কিংবা প্রিন্ট মিডিয়ায় এসব খবরও প্রকাশ করেছেন। মন্ত্রণালয়, বিভাগ, কর্পোরেশন কিংবা সংস্থার ওয়েবসাইটেও তা প্রচার করা হয়েছে। তখন এমন একটি ধারণার সৃষ্টি করা হয় পদোন্নতি যেন শেখ হাসিনার দান, এবং তার বন্দনা করে অনেকে তখন ফেসবুকে স্ট্যাটাসও দিতেন। অর্থাৎ প্রশাসনের সুবিধাভোগী কর্মকর্তারা তখন সরকারের দলদাসে পরিণত হন। অন্যদিকে প্রশাসনের পেশাদার কর্মকর্তারা বঞ্চনা, লাঞ্ছনা, OSD ও উপহাসের পাত্রে পরিণত হন। অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হন, রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হন এবং কারাগারে বন্দীও হন। বিশেষ 7ম ব্যাচের কর্মকর্তা ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া ও 15 ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান সরকারকে প্রতীকী সমালোচনা করে প্রবন্ধ ও কবিতা লেখার কারণে রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হয়ে কারাগারে যান। তেমনি অনেক কর্মকর্তাকে নিবর্তনমূলক বদলি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা, জুনিয়র ব্যাচের কর্মকর্তার অধীনে চাকরি করতে বাধ্য করা, বিভাগীয় মামলা দেওয়া, বিদেশে প্রশিক্ষণে বিরত রাখা, সরকারি বৃত্তি প্রদানে বিরত রাখা, ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেমন গাড়ি ঋণ ভাতা প্রদান না করা কিংবা গৃহ নির্মাণ ঋণ প্রদান না করা ইত্যাদি আচরণ করা হয়েছে। এসব কর্মকর্তাকে রাষ্ট্র ও সরকার বিরোধী আখ্যায়িত করে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আলিম আখতার খানের সঙ্গে কুমিল্লার আওয়ামী লীগ নেতা ও MP বাহার দুর্ব্যবহার করেন। তার প্রতিবাদ জানালে তাকে 15 বছর কোনো প্রমোশন দেওয়া হয়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।